রিটেন ইংলিশ প্রিপারেশন মানেই শিখতে হবে ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং। আজ শেয়ার করব ইংলিশ রাইটিং সমৃদ্ধ করার সহজ উপায়। একটি কথা মনে রাখবেন, যেমন তেমন করে ইংরেজিতে লিখতে পারাই শেষ কথা নয়, বরং আপনার লেখা হতে হবে ইউনিক যদি আপনি ভালো মার্কস পেতে চান। যেমন আপনি স্ক্রিনে একটি বাংলা বাক্য দেখতে পাচ্ছেন, বেশ দীর্ঘ একটি বাক্য, দ্যাট মিন্স লং সেন্টেন্স। আমরা যদি এই বাংলা বাক্যটিকে ইংলিশে ট্রান্সলেট করতে চাই বা ইংরেজিতে লিখতে চাই, তাহলে আমরা অনেক ভাবে লিখতে পারি। আমরা দুইটি পদ্ধতি দেখব, একটি হলো সাধারণ পদ্ধতি বা গতানুগতিক পদ্ধতি, আরেকটি একটু ইউনিক পদ্ধতি। প্রথমে আপনি দেখতে পাচ্ছেন এই বাক্যের মাঝে একটা কনজাংশন আছে কি এবং। আমরা এই বাক্যটিকে এখানে ভাগ করে নেই, তার মানে এই বাক্যের ক্লোজ বা বাক্যাংশ কয়টা হলো? দুইটা। আপনি সব একসাথে ভাবতে যাবেন না, আপনার কাজ এই প্রথম অংশটুকু আগে ভাবা। তার মানে আমরা এই প্রথম অংশটুকু ইংলিশে অনুবাদ করব। একটা বাক্যকে বা একটা বাক্যাংশকে ইংলিশে অনুবাদ করতে গেলে আপনার এক গাদা রুলস এর দরকার নেই, জাস্ট একটা নিয়ম যথেষ্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। আপনি সবার আগে এখানে ভার্বটা খুঁজে বের করুন। ভার্ব কোনটা? এখানে ভার্ব বা ক্রিয়া হলো সমৃদ্ধ করে। জাস্ট সাদা মনে এই ভার্বকে আপনি প্রশ্ন করবেন। কেমন প্রশ্ন করবেন? একটা ভার্বকে যদি আমরা কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করি, তাহলে উত্তর হিসেবে যা পাই নরমালি সেটা বাক্যের অবজেক্ট হয়। আর ভার্বকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে সাধারণত বাক্যের সাবজেক্ট পাওয়া যায়। তো আপনি ভার্বকে প্রশ্ন করেন, সমৃদ্ধ করে, ভালো কথা। কাকে সমৃদ্ধ করে? উত্তর আসে কি? দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে সমৃদ্ধ করে। এই যে কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর হিসেবে যা পেলাম, এই অংশটাই হলো বাক্যের কি? অবজেক্ট। এবার আপনি ভার্বকে প্রশ্ন করেন যে কে সমৃদ্ধ করে, মানে সমৃদ্ধ করার কাজটা কে করে? উত্তর হলো বাংলাদেশের তৈরি পোশাক শিল্প। তার মানে এটা হলো বাক্যের কি? সাবজেক্ট। হয়ে গেল। এখন আপনি সিম্পলি সাবজেক্টের ইংলিশটা লিখবেন, ভার্বের ইংলিশটা লিখবেন, তারপর অবজেক্টটা লিখবেন। এই তো। এখন সমস্যা হলো আমরা ছোট ছোট বাক্য লিখে অভ্যস্ত, যেমন রহিম ভাত খায়। সাবজেক্টটাকে রহিম, ছোট্ট একটা সাবজেক্ট। কিন্তু এখানে সমস্যাটা কি? এখানে সমস্যা হলো সাবজেক্টটা বেশ বড়। কোনো সমস্যা নেই, একটা স্লোগান আপনি মনে রাখতে পারেন, যা কিছু সাইজে বড় পেছন থেকে অনুবাদ করো। মানে একটা সাবজেক্ট যখন বড় হবে, আপনি পেছন দিক থেকে একটা একটা করে অনুবাদ করবেন। একটা অবজেক্ট সাইজে বড়, পেছন থেকে অনুবাদ করবেন। মানে যা কিছু সাইজে বড়, যা কিছু দৈর্ঘ্যে বড়, পেছন থেকে অনুবাদ করো। সমস্যা নেই তো। তাহলে আমার পেছনের পার্টটা কি? তৈরি পোশাক শিল্প। তাহলে আমি লিখলাম যে রেডিমেড গার্মেন্টস, রেডিমেড গার্মেন্টস ইন্ডাস্ট্রি, তৈরি পোশাক শিল্প। ওকে, আমি লিখে ফেললাম। এবার আসেন, এই তৈরির আগে ছোট্ট একটা র আছে না? হ্যাঁ, এই র এর ইংলিশ আপনি লিখবেন অফ। এবার কি? বাংলাদেশ। তাহলে আমি লিখলাম বাংলাদেশ। এখানে ছোট্ট একটু হাতের কাজ আছে, কি জানেন? এই রেডিমেডের সামনে আমি দা দিব। প্রশ্ন হলো কেন? ভাই, কোথাকার গার্মেন্ট ইন্ডাস্ট্রি সেটা বলে দিয়েছে সুস্পষ্ট করে যে বাংলাদেশের। যখন কোনো নাও নির্দিষ্ট হয়ে যায়, তার পূর্বে দ্বীপ বসে, এটা আপনি শৈশব কৈশোর থেকে শিখে আসতেছেন। ওকে, তাহলে আমার সাবজেক্ট কি হলো? দ্য রেডিমেড গার্মেন্টস ইন্ডাস্ট্রি অফ বাংলাদেশ। এবার আসি ভার্ব। ভার্ব কোনটা? সমৃদ্ধ করে। আচ্ছা, সমৃদ্ধ করে ইংলিশ কি লেখা যায়? যা জানেন তাই দেন। এনরিচ, কোনো সমস্যা নেই, আপনি লিখেন এনরিচ, সমৃদ্ধ করে। এখানে ছোট্ট একটা হাতের কাজ আছে। কি কাজ? কারণ এই যে সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। কেন? কারণ এখানে একটা ইন্ডাস্ট্রির কথা বলা হয়েছে, এই ইন্ডাস্ট্রিটা থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার। আপনি ছোটবেলা থেকে জানেন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে মূল ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। যেহেতু এখানে সিএইচ আছে, তাহলে এখানে ইএস যুক্ত হবে। ওকে, ভার্ব হয়ে গেল। এবার অবজেক্ট। কাকে যেন সমৃদ্ধ করে? দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ। কি ঝামেলা? অবজেক্টটাও তো সাইজে বড়, কোনো ঝামেলা নেই। যা কিছু সাইজে বড়, পেছন থেকে অনুবাদ করো। তার মানে আপনি আগে লিখবেন বৈদেশিক মুদ্রা রিজার্ভ, তার মানে দা ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ। তারপরে লিখবেন রয়ের জন্য অফ, আর দেশের জন্য কি? দ্য কান্ট্রি, দ্য ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ অফ দ্য কান্ট্রি। অথবা আপনি চাইলে এক কথায় লিখতে পারেন দেশের, মানে দ্য কান্ট্রিজ। কান্ট্রিজ মানে পজেসিভ। আমি যদি বলি রহিমের বই, কি লিখবেন? রহিমস বুক লিখবেন না? ওইভাবে আর কি লিখতে পারেন দেশের, দ্য কান্ট্রিজ বৈদেশিক মুদ্রা রিজার্ভ, তার মানে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ। ওকে,
তাহলে আমার প্রথম ক্লোজটুকু হয়ে গেল। একটু ধৈর্য নিয়ে দেখবেন, নিশ্চিত থাকেন আপনার এই লেসনটা দেখে মনে হবে হ্যাঁ ভালো কিছু শিখলাম। তাহলে আমার প্রথম ক্লোজটা কিন্তু হয়ে গেল। এবার মাঝখানে আমার একটা কনজাংশন কি আছে যেন ভাই? এবং, না? এবং আছে। আচ্ছা, আমি এই এবং এর ইংলিশ এবার লিখে দিলাম, কি লিখবো? অ্যান্ড। ওকে, দিলাম অ্যান্ড। আচ্ছা, এখন আমার কাজ হলো এই এবং এর পরের পার্টটুকু নিয়ে গবেষণা করা। কি লেখা আছে? তা গত কয়েক বছর যাবৎ দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করেই চলছে। আবারও আপনাকে ভার্ব খুঁজতে হবে। বাক্যের যে কোনো পার্টকে অনুবাদ করতে গেলে সবার আগে আপনাকে খুঁজতে হবে ভার্ব। এখানে ভার্ব হলো ত্বরান্বিত করেই চলছে, মানে সমৃদ্ধ বা উন্নত করেই চলছে, এটা হলো ভার্ব। ভালো কথা। এখন ভার্বকে প্রশ্ন করেন কাকে ত্বরান্বিত করে চলছে? কাকে 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 কাকে? উত্তর হলো দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে। আর আপনি একটু আগেই জেনেছেন কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর হিসেবে অবজেক্ট পাওয়া যায়, মানে এটা অবজেক্ট। এখন প্রশ্ন করেন এই প্রবৃদ্ধিকে কে ত্বরান্বিত করে চলছে? কে কে? উত্তর আসে কিন্তু তা। হ্যাঁ, অনেক কিছু আসতে পারে, বাট আমরা তো কাজ করতেছি এই তা থেকে এইটুক পর্যন্ত, না? আপনাকে এইটুকুর মধ্যেই খুঁজতে হবে, অন্যদিকে যাওয়া যাবে না। ভার্ব হলো ত্বরান্বিত করেই চলছে। অবজেক্ট কাকে ত্বরান্বিত করে চলছে? দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে, এটা অবজেক্ট। তো অর্থনৈতিক প্রবৃদ্ধিকে কে ত্বরান্বিত করে চলছে? এইটুকুর মধ্যে উত্তর আসে যে তা। তা মানে ওই জিনিসটা, সেটা। আচ্ছা, তার মানে এই তাটাই আমার বাক্যের কি? সাবজেক্ট। আর বাকিগুলো ওগুলো অতিরিক্ত অংশ, ওগুলো আমার পরে ভাববো। আমার দরকার সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। তাহলে আমি এখন সাবজেক্টটা নিব তা। তা মানে সেটা, দ্যাট। তাহলে আমি এখানে লিখে দেবো এখন কি? যে দ্যাট। তাহলে আমার হলো দ্যাট, সাবজেক্ট পাইলাম। এবার ভার্ব ত্বরান্বিত করেই চলছে কয়েক বছর যাবত। তাহলে একটা সময় ধরে যখন একটা কাজ চলমান হয়, আপনারা জানেন তাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলি। শুধু চলমান কাজ হলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, বাট যখন একটা সময় ধরে কাজটা চলমান সেটি হয় কি? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যেখানে এই যে সাবজেক্ট লিখলাম তারপরে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে সাবজেক্টের পরে হ্যাভ বিন বা হ্যাজ বিন হয়, তাহলে এখানে হ্যাজ বিন হবে, কারণ দ্যাট তো সিঙ্গুলার। তাহলে হ্যাজ বিন। এবার মূল ভার্বের সাথে আইএনজি। মূল ভার্ব কোনটা? ত্বরান্বিত করা, মানে ডেভেলপ করা। তাহলে আপনি যদি ডেভেলপ লিখেন আপনাকে লিখতে হবে ডেভেলপিং। যদি ইমপ্রুভ লিখেন আপনি লিখবেন কি? ইমপ্রুভিং। আবার আপনি চাইলে ডেভেলপ ইমপ্রুভ তো সবাই লিখে, আপনি একটু ভিন্নভাবে লিখেন অ্যাক্সিলারেট থেকে অ্যাক্সিলারেটিং। তাহলে আমার সাবজেক্টকে দ্যাট, ভার্ব হলো হ্যাজ বিন অ্যাক্সিলারেটিং। সাবজেক্ট লেখা শেষ, ভার্ব লেখা শেষ। এবার আমার কি দরকার? অবজেক্ট দরকার। অবজেক্ট জন্য কোনটা? ওই যে ভার্বকে প্রশ্ন করছি কাকে ত্বরান্বিত করে চলছে, উত্তর হলো দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে। আবার আপনি একই রকম ভাবে লিখতে পারেন দেশের মানে দ্য কান্ট্রিজ, দ্য কান্ট্রিজ পজিটিভ। হ্যাঁ, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি মানে ইকোনমিক। ইকোনমিক, ইকোনমিক্যাল না, ইকোনমিক্যাল মানে মিতব্যয়ী, অর্থনৈতিক মানে ইকোনমিক। এবার প্রবৃদ্ধির জন্য আমি কি দিলাম? গ্রোথ। ওকে, আমার সাবজেক্ট হলো, আমার ভার্ব হয়ে গেল, আমার অবজেক্ট হয়ে গেল। মনে রাখবেন এই সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট নেয়ার পর বাকি যে অতিরিক্ত অংশটুকু থাকে ওইটার নাম অ্যাডভার্ব অফ ম্যানার, ফ্যানার, যাই হোক না কেন, ডাজন্ট ম্যাটার। সাবজেক্ট ভার্ব অবজেক্ট নেয়ার পর বাকি যে অংশটুকু থাকে সেটাকে আপনি অনুবাদ করবেন পেছন দিক থেকে। পেছনের শব্দটা কি? যাবত। যাবত, ধরিয়া বা যাবত বুঝালে আমরা ইংলিশে ফর ব্যবহার করি। তাহলে এখানে আমি দিলাম ফর, যাবত, গত কয়েক বছর, তার মানে লাস্ট সেভারাল ইয়ার্স। লাস্ট সেভারাল ইয়ার্স। লক্ষ্য করেছেন আমার কিন্তু দুইটা পার্ট হয়ে গেল। এটা হচ্ছে আমার গতানুগতিক রাইটিং। কেন বললাম একটু পরে বুঝতে পারবেন। কি লিখেছি? দ্য রেডিমেড গার্মেন্টস ইন্ডাস্ট্রি অফ বাংলাদেশ enriches the country's foreign exchange reserve and that has been accelerating the country's economic growth for last several years. এবার একটু আপনি ভাবেন তো এই বাক্যটাকে আমরা অন্যভাবে চিন্তা করতে পারি না? অন্যভাবে মানে কিভাবে? এইভাবে আপনি চিন্তা করেন। আপনি এইভাবে চিন্তা করেন যে বাংলাদেশের তৈরি পোশাক শিল্প দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভকে সমৃদ্ধ করে। কথা সত্য। এই ঘটনাটাই মানে এবং তাইটাকে বাদ দেন, এই যে তৈরি পোশাক শিল্প যে রিজার্ভকে সমৃদ্ধ করে, তাই না? এটা একটা ঘটনা। এই ঘটনাটাই গত কয়েক বছর যাবত
দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করে চলছে। বুঝেন নাই? ধরেন আমি বললাম যে রাকিব নিয়মিত পড়াশোনা করে। এই যে সে নিয়মিত পড়াশোনা করে, এই ঘটনাটাই তার পরীক্ষার ফলকে সমৃদ্ধ করে। এরকম বাংলাদেশের তৈরি পোশাক শিল্প দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভকে সমৃদ্ধ করে, এই ঘটনাটাই আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করে। মানে আমি বলতে চাচ্ছি যে এই প্রথম ক্লোজটাকেই আমরা আমরা ধরতে পারি একটা বাক্যের কি সাবজেক্ট, আর তার ভার্ব হলো ত্বরান্বিত করে। অর্থাৎ একটা আস্ত সেন্টেন্স হতে পারে একটা বাক্যের কি সাবজেক্ট। সেক্ষেত্রে আমার এখানে করণীয় কি? এখানে করণীয়, আমি এই অ্যান্ডটাকে তুলে দিই। একটু ম্যাজিকটা দেখেন, আমি অ্যান্ডকে তুলে দিলাম, আর এই যে এখানে দ্যাট আছে, এই দ্যাটকে আমি কেটে নিয়ে সামনে বসিয়ে দিলাম এই জায়গায়। তাহলে আমার এখন বাক্যটা কি হলো? That the ready-made garment industry of Bangladesh enriches the country's foreign exchange reserve. এই পুরোটাই হলো এখন বাক্যের একটা সাবজেক্ট। এই ঘটনাটাই has been accelerating the country's economic growth for last several years. ভাবতে পারেন এতে কি এমন হলো? বোঝাচ্ছি কি এমন হলো। আমি একটা যদি বাক্য লিখি, that he is an honest man, সে যে একজন সৎ লোক, এটা is known to all, এটা সবার জানা। খেয়াল করেন, এখানে ইজ যদি ভার্ব হয় তাহলে এই পুরো অংশটাই কি বাক্যের সাবজেক্ট না? পুরো অংশটাই বাক্যের সাবজেক্ট। এরকম একটা আস্ত ক্লোজকে আপনি যখন সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারবেন, নিঃসন্দেহে আপনার লেখা ইউনিক হবে। কারণ আপনি অলরেডি বুঝে গেছেন এভাবে আপনি সর্বদা লিখতে অভ্যস্ত না। সুন্দর একটা বাক্য হলো, that the ready-made garment industry of Bangladesh enriches the country's foreign exchange reserve has been, মানে এই ঘটনাটাই has been accelerating the country's economic growth for last several years. আমরা কি করলাম? আমরা প্রথমে এই বাক্যটাকে সাধারণভাবে অনুবাদ করছি, মাঝখানে কনজাংশনটা রেখে আমরা প্রথম পার্টটাকে নিলাম, দ্বিতীয় পার্টটাকে নিলাম, ঠিক না? সাধারণভাবে। তখন কিন্তু আপনার বুঝতে একটু অসুবিধা হয়নি। এরপরে আমরা কি করলাম? পুরো সামনের পার্টটাকে আমরা ধরে নিলাম বাক্যের কি সাবজেক্ট। তখন এবংটা বাদ দিলাম, তাটাও বাদ দিলাম। এটা হয়ে গেল সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। সাধারণ একটা বাক্য কিন্তু একটা অসাধারণ বাক্যতে রূপান্তর হয়ে গেল। ঠিক এইভাবে যদি আপনি মনে করেন যে আমার লেখা উচিত, আপনি কোথায় অংশগ্রহণ করবেন ডাজন্ট ম্যাটার। আপনি বিসিএস লিখিত পরীক্ষা অংশগ্রহণ করবেন, ব্যাংকের লিখিত পরীক্ষা অংশগ্রহণ করবেন, আপনি নবম থেকে 20 গ্রেডের যে কোনো লিখিত পরীক্ষা অংশগ্রহণ করবেন, আইএলটিএস রাইটিং পার্ট নিয়ে আপনি চ্যালেঞ্জের মুখে আছেন, আপনি ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং সমৃদ্ধ করতে চান, যাই করতে চান, আপনার এই ধরনের সেন্টেন্সের প্রয়োজন আছে। শুরুতেই আমি একটা কথা বলেছিলাম যে ইংলিশে শুধু লিখতে পারাই শেষ কথা না, আপনার লেখা হতে হবে ইউনিক। প্রশ্ন হলো, হ্যাঁ আমি তো এরকম লেখা লিখতে চাই, তাহলে আমার জন্য কি করণীয়? আপনার জন্য করণীয়, মন খুলে যদি আপনি ইংরেজিতে লিখতে চান, আপনাকে এই 7টা বিষয় জানতে হবে। কি কি? নাম্বার 1, বেসিক ইংলিশ গ্রামার। হ্যাঁ, বেসিক ইংলিশ গ্রামার, বাট এই ইংলিশ গ্রামারটা একটু ভিন্ন। আপনাকে ইংলিশ গ্রামারের সেই পার্টগুলো শিখতে হবে যেগুলো রাইটিং এর জন্য প্রয়োজন। যেমন 12টা টেন্সের একদম সহি শুদ্ধ ব্যবহার শিখতে হবে। মডাল ভার্ব শুধু ক্যান মানে পারা এইটুকু জানলে হবে না, মডাল ভার্বের ডিটেইলস আপনাকে জানতে হবে। আপনাকে কন্ডিশনালসকে সেন্টেন্সে প্রয়োগ করার পদ্ধতি জানতে হবে, ডিটারমিনারকে শুদ্ধভাবে ব্যবহার করা জানতে হবে। অর্থাৎ কিছু গ্রামার আইটেম আছে যেগুলো রাইটিং এর জন্য খুবই সিগনিফিকেন্ট, এগুলো আপনাকে শিখতে হবে। আপনাকে শিখতে হবে বেসিক সেন্টেন্স স্ট্রাকচারস, বাক্যের কিছু মৌলিক গঠন, সেগুলো শিখতে হবে। শিখতে হবে টপিক বেসড ভোকাবুলারি, অনেক টপিকের উপর আপনাকে ভোক্যাব শিখতে হবে। যেমন আপনি যদি পরিবেশ নিয়ে কিছু লিখতে চান, তাহলে কোন ধরনের ওয়ার্ড ফ্রেজগুলো প্রয়োজন সেগুলো আপনাকে শিখতে হবে। আপনি যদি যুদ্ধ, ওয়ার অর কনফ্লিক্ট নিয়ে কিছু লিখতে চান, কোন ওয়ার্ড ফ্রেজগুলো আপনার প্রয়োজন। আপনি যদি গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স নিয়ে কিছু লিখতে চান, কোন ওয়ার্ড ফ্রেজগুলো জানা দরকার, শিখতে হবে। এইভাবে আপনাকে টপিক বেসড ভোকাবুলারি শিখতে হবে। এরপর আপনাকে শিখতে হবে ট্রান্সলেশন, সেটা হোক বাংলা থেকে ইংলিশ কিংবা ইংলিশ থেকে বাংলা, অনুশীলন করতে হবে। আপনাকে শিখতে হবে রিডিং, আপনার রিডিং প্র্যাকটিস বাড়াতে হবে। আপনি যে কোনো একটা লেখা পড়ে যেন তার থিম বুঝতে পারেন, থিমেটিক কোশ্চেন যেন সলভ করতে পারেন, তার জন্য সামারি লিখতে পারেন। একটু ধৈর্য নিয়ে শুনবেন, কাজে দিবে। আপনাকে শিখতে হবে আর্টিকেল লেখা।
আপনি যে কোনো বিষয়ের উপর জন্য আর্টিকেল লিখতে পারেন। ভাই আপনি কোন পরীক্ষার্থী ডাজন্ট ম্যাটার, এগুলো আপনাকে শিখতে হবে। আপনাকে শিখতে হবে কত ধরনের আর্টিকেল কত ভাবে লেখা যায়, আর এগুলোর পাশাপাশি আপনার দরকার হবে একজন পারফেক্ট ইনস্ট্রাক্টর, টিচার আর মেন্টর যাই বলেন, যে আপনাকে হাতে কলমে এগুলো বুঝাবে। এখন যদি আমি আপনাকে প্রশ্ন করি যে আপনি কি ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং শিখতে চান, আপনার উত্তর যদি হয় ইয়াস, তাহলে আমি বলবো আপনার জন্য আমি রুবেল রানা ইএনজি লার্নিং প্ল্যাটফর্ম থেকে চমৎকার একটা কোর্স ডিজাইন করেছি। সেটি হলো মন খুলে ইংরেজিতে লেখার কোর্স, ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স। এই কোর্সে কি থাকবে, এই কোর্সে কি থাকবে না সেটা বলেন। সব থাকবে। আমি জানি যে আমাদের দেশের অধিকাংশ স্টুডেন্টদের ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং স্কিলটা সমৃদ্ধ করার সময় হয়ে ওঠে না। এজন্য এই কোর্সের শুরুতে আমি 0 লেভেল লেকচার রেখেছি, মানে বেসিক গ্রামারের কিছু বিষয়, সেন্টেন্স মেকিং এর কিছু বিষয়, সেন্টেন্স মেকিং স্ট্র্যাটেজিস, কিভাবে ফ্রেজ প্রয়োগ করব, কিভাবে ক্লোজ তৈরি করব, এরকম কিছু বিষয় এর উপর 0 লেভেল লেকচারস থাকবে শুরুতেই, যা আপনার ফাউন্ডেশন ক্রিয়েট করবে। তারপরে আমরা দিব ট্রান্সলেশন বেঙ্গলি টু ইংলিশ, হাউ টু ট্রান্সলেট, অনুবাদ কেমনে করবেন বাংলা থেকে ইংলিশ, তারপর ইংলিশ থেকে বাংলা অনুবাদ। এরপরে আমরা রিডিং প্র্যাকটিসে যাব। আমরা প্রথমে কিছু শর্ট বা ছোট প্যাসেজকে প্র্যাকটিস করব, তারপর প্যাসেজের সাইজটা একটু বড় হবে। প্যাসেজের সাইজ যত বড় হবে তত আপনার রিডিং স্কিল বাড়বে। এভাবে আমরা রিডিং প্র্যাকটিস করব। আমরা প্যাসেজটা পড়ে তার থিমেটিক কোশ্চেনের উত্তর সলভ করব। প্যাসেজটা পড়ে আমরা সামারি বা প্রেসি লিখব। আমরা শিখব যে কত অল্প শব্দে সামারি লেখা সম্ভব। সামারির বিষয়টা হলো আপনি কত কম শব্দে লিখতে পারেন তত বেশি মার্কস পাওয়ার সম্ভাবনা থাকে। এরপর আমরা শিখব ফোকাস অর এসে রাইটিং। ফোকাস বা এসে রাইটিং, 1000 শব্দের এসে যেন আপনি লিখতে পারেন। পদ্ধতি কি? অল্প শব্দে 300 শব্দের জন্য আপনি ফোকাস লিখতে পারেন। পদ্ধতি কি? আসল খেলা কোথায়? কখনো ভেবেছেন? ফোকাস কিংবা এসে রাইটিং এর মূল খেলা হচ্ছে ইন্ট্রোডাকশনে, সূচনায়। বাংলায় একটা কথা আছে না, আগে দর্শনধারী পরে গুণ বিচারী। আপনার ইন্ট্রো যত সুন্দর হবে আপনার এসেতে তত মার্কস বেশি আসবে। প্রশ্ন হলো সুন্দর এসের সুন্দর ইন্ট্রো কেমনে লিখবো, শিখবো আমরা এই ক্লাসগুলোতে। আমরা শিখবো আর্গুমেন্টেটিভ রাইটিং, যে কোনো একটা বিষয় নিয়ে আমরা বিতর্কমূলক লেখা কিভাবে উপস্থাপন করব। আমরা শিখবো ফিচার রাইটিং, পত্রিকায় প্রকাশের জন্য, দ্যাট মিন্স লেটার টু এডিটর, সম্পাদকের কাছে চিঠি লিখেন, জনাব আমার এই লেখা আপনার পত্রিকায় প্রকাশ করবেন, এটাই হলো ফিচার, কিভাবে লিখব। এই সব কিছু থাকবে আমাদের ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সে। এখানে যদি নাম্বার অফ লেকচারের কথা বলি, মোর দ্যান 40টিরও অধিক ক্লাস থাকবে এই কোর্সে। আর আমি সবসময় যা বলি তার থেকে বেশি ক্লাস হয়, এটা যারা আমার কোর্স করেন তারা জানেন। এখন যদি আপনি সবকিছু বিবেচনায় মনে করেন যে ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সটা আপনার জন্য প্রয়োজন, জীবনে অনেক কিছুতে বিনিয়োগ করেছেন কিন্তু স্কিলের জন্য বিনিয়োগ করা হয়নি, যদি আপনার কখনো গিলটি ফিল হয় যে একটা মানুষ হিসেবে আমার স্কিল সমৃদ্ধ করার জন্য ন্যূনতম বিনিয়োগ করা উচিত, সেটা আমি করতে পারিনি, আপনি এখনই সময় আপনার স্কিল সমৃদ্ধ করার জন্য, আপনার ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং স্কিলকে সমৃদ্ধ করার জন্য বিনিয়োগ করার। খুব অল্প বিনিয়োগ করেই আপনি ভালো একটা রেজাল্ট পাবেন ইনশাল্লাহ, আশা করতেই পারেন। যারা আমার এই নতুন কোর্সে ভর্তি হতে চান, আমি বলবো প্লিজ কমেন্ট বক্সে কোর্স ফি কত এগুলো না লিখে কষ্ট করে আমাদেরকে এই নাম্বারে একটু ফোন করেন, কিংবা আমাদের হোয়াটসঅ্যাপে নক করেন। নক করে আপনার ইংলিশের অবস্থা কেমন আমাদেরকে জানান। আপনি যদি বলেন যে না আপনার ইংলিশের অবস্থা ভয়ানক লেভেলের খারাপ, তাহলে আপনার জন্য আমাদের আরো অন্য কোর্স থাকতে পারে। আপনি যদি মনে করেন যে না আপনার বেসিক মোটামুটি ভালো, তাহলে আপনার জন্য আমাদের আরেকটা কোর্স থাকতে পারে। আপনি কি চান? ইংলিশ গ্রামার শিখতে চান? আমাদের কাছে কোর্স আছে। রাইটিং শিখতে চান? কোর্স আছে। আমাদের স্পোকেন ইংলিশের একদম গ্যারান্টেড কোর্স আছে। এই জন্য বলি আগে আপনি এই নাম্বারে ফোন করেন, ফোন করে কোর্স কোঅর্ডিনেটরের সাথে কথা বলেন, কোর্স প্ল্যানটা দেখে নেন, তারপর কোর্স ফি জেনে নিয়ে যদি আপনার মনে হয় এটা আপনার জন্য ঠিক আছে, ভর্তি হতেই পারে। সবার জন্য শুভকামনা রইল। শেষে আবারও অনুরোধ করব, আমার এখানে না হোক, ইএনজি লার্নিং এর সাথে না হোক, যেখানে ইচ্ছা সেখানেই হোক, প্লিজ আপনার ইংলিশ ফ্রি রাইটিং কে বা ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং স্কিলকে যেভাবে পারেন সমৃদ্ধ করেন,
তাহলে আপনার রিটেন ইংলিশ প্রিপারেশন নিয়ে একদম চিন্তা করুন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।